প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে তোমাদের একটা ভিডিও বানাইছি। ওই ভিডিওটা হঠাৎ মোবাইলে কল এসে ওই ভিডিওটা আর কি বন্ধ হয়ে গেছিলো, যার কারণবশত আমি আমার পুনরায় তোমাদের আরেকটি ভিডিওর মাধ্যমে বাকি নৈবেদ্যগুলো সলভ করে দিচ্ছি। তো তোমরা 6-7 যশোর বোর্ড 2019-এর 5, 6, 7, 15, 16 এই 5টা নৈবেদ্যিকের সমাধান ওই ভিডিওতে পাইছো। আর এখন বাকি নৈবেদ্যিকের সমস্যাগুলো সমাধান করছি। যশোর বোর্ড 2019-এ 20, 21, 25 আর 3টা নৈবেদ্যিক ছিল। একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা দেখো সবাই। 1 জানুয়ারি 2018 তারিখে সুবর্ণ ক্লাবের বকেয়া চাঁদার পরিমাণ ছিল 2500 টাকা। 1 জানুয়ারি 18 মানে কি? তোমার বিগত বছরের বকেয়া চাঁদা, মানে গত বছর চাঁদা পাই নাই। যেহেতু চাঁদা আয়, গত বছর পাই নাই, এটা তোমার জন্য সম্পদ। এরপরে ছিল হলো অগ্রিম চাঁদা 2000। গত বছর আমি অগ্রিম পাইছিলাম, মানে এই বছর চাঁদাটা গত বছর অগ্রিম পাইছিলাম, এটা হলো চলতি দায়, মানে এটা হলো বিগত বছরের দায়। এরপর হচ্ছে মানে বিগত বছরের অগ্রিম চাঁদা মানে হচ্ছে তোমার এটা হলো দায়। প্রাপ্তি ও প্রদান হিসাবে 34,000 টাকা চাঁদা দেওয়া আছে। ক্লাবের সদস্য সংখ্যা 80 জন, প্রত্যেকে বার্ষিক চাঁদা 500 টাকা করে দেয়। তাহলে প্রত্যেকে 500 দেয়, তাহলে 80 জনে কত দেয় গুণ করলে পেয়ে যাবো। 31শে ডিসেম্বর 2018 তারিখে অগ্রিম চাঁদার প্রাপ্তি ছিল 3000 টাকা। এখন বিছে বলছে প্রারম্ভিক মূলধন তহবিলে সম্পদ পাশের চাঁদা বাবদ কত দেখাতে হবে। সম্পদ পাশের চাঁদা বাবদ ওই যে গত বছরের চাঁদা এখনো পাই নাই, বকেয়া আছে, মানে এই যে প্রারম্ভিক যে চাঁদা আছে বকেয়া 2500, এটাই হবে। মানে এই বছরের চাঁদাটা, গত বছরের চাঁদাটা আমি পাই নাই, ওইটা এই বছর পাবো, বিদায় ওইটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ। মানে বিগত বছরের বকেয়া চাঁদা হলো 2500, এটাই হলো অ্যান্সার, মানে হচ্ছে তোমার খ নাম্বার অ্যান্সার, 20-এর খ। আর 21 নাম্বার 2018 সালে বকেয়া চাঁদা, মানে বর্তমান বছরের বকেয়া চাঁদা, এটা কিভাবে করবা? তোমার বিশদ আয় বিবরণীতে বা প্রাপ্তি প্রদান হিসাবে চাঁদা দেওয়া আছে 34,000 টাকা। বিগত বছরের বকেয়া আমরা কি করি? যোগ করি না, বিয়োগ করি। বিগত বছরের বকেয়া হলো আমরা কি করি? বিয়োগ। বিগত বছরের বকেয়া ছিল 2500 টাকা, বিয়োগ। তাই 34,000 থেকে 2500 গেলে থাকে কত? 31,500। আর বিগত বছরের অগ্রিম ছিল, বিগত বছরের অগ্রিমটা কি করবা? যোগ। কয় টাকা? 2000 টাকা। যোগ করা হয় 33,500 টাকা। আর বর্তমানে আবার কি বলছে? 2018 সালে অগ্রিম চাঁদা 31শে ডিসেম্বর, মানে আগামী বছরের অগ্রিম চাঁদা পাইছো, পরবর্তী বছরের চাঁদাটা অগ্রিম পাইছো, এটা কি করবা? বিয়োগ। পরবর্তী বছরের অগ্রিম 3000, বিয়োগ করা কত হয়? 30,500 টাকা। তার মানে চাঁদা প্রাপ্তি প্রদানে আছে 34,000, তার মধ্যে বিগত বছরের বকেয়া বিয়োগ, বিগত বছর অগ্রিম যোগ, আর পরবর্তী বছর অগ্রিম বিয়োগ করলে 30,500 টাকা পাই। এদিকে কি বলছে? এদিকে বলছে সদস্য সংখ্যা 80 জন, প্রত্যেকে দেয় 500 করে। তাহলে একজনের 500 হলে 80 জনের কত? 40,000। তার মানে 40,000 টাকা পাওয়ার কথা, 40,000 টাকা পাওয়ার কথা, কিন্তু তুমি পাইছো কত? 40,000 টাকা পাওয়ার কথা, কিন্তু তুমি পাইছো কত? 30,500। তোমার চাঁদা পাওয়ার কথা 40,000, কিন্তু পাইছি হলো কত? 30,500। তার মানে হচ্ছে তোমার 9,500 টাকা কি এখনো পাইনি। এটাই হলো চলতি বছরের বকেয়া। তার মানে চলতি বছরের বকেয়া কত? 9,500। এবং এটা কত নাম্বার অ্যানসার? গ নাম্বার অ্যানসার, 21-এর গ নাম্বার অ্যানসার। এরপর হচ্ছে 25-এ কি বলছে? প্রভাত এবং সকাল দুইজন অংশীদার কারবারে তাদের প্রারম্ভিক মূলধন উদ্বৃত্ত ছিল যথাক্রমে 80,000 এবং 60,000। এই দুইটা হচ্ছে তাদের প্রারম্ভিক মূলধন। বন্টিত মুনাফা হচ্ছে 27,000 প্রভাত এবং 18,000 টাকা সকাল পেয়েছে। তাহলে বন্টনযোগ্য মুনাফার হার কত? এখন কথা হচ্ছে আজকের অঙ্কে বন্টনযোগ্য মুনাফার হার নাই, সেই কারণে আমরা একটু অন্যভাবে করব। দেখো তাদের বন্টনযোগ্য মুনাফা দুইজনে দেওয়া আছে কত? 27,000 আর হচ্ছে 18,000, নাকি? হ্যাঁ, 18,000। 27, 18 মিলে কত হয়? হয় হলো 45,000, তাই না? এটা হলো তাদের মোট, মানে বন্টনযোগ্য মুনাফার অংশ অর এত দুইজনের মোট মিললা কত হয়? 45,000। এবার তুমি যেটা করবা, অ্যানসার আছে কত? 5:3, তারপর 3:2, 4:3,
2:1। এবার প্রত্যেকটা রেজাল্ট দিয়ে কাহিনী করো তো, দেখো তো হয় কিনা। 5 3 যোগ করো তো 8, তাহলে 45,000। এই যে 45,000 আছে, এটাকে 8 দিয়ে ভাগ দাও, 5 দিয়ে গুণ দাও, যাও তো কত আসে। আসে 28,125। এখন 28,125, কিন্তু প্রথম জনে তো 27,000 হওয়ার দরকার, বিধায় ক নাম্বার অ্যান্সার না। এবার আসি খ নাম্বার। খ নাম্বারে কত? 4:3। 4 3 কত হয়? 7। 7 ভাগে 4, 7 ভাগে 3। দেখো তো এটা রেজাল্ট আসে কিনা। 45,000 ভাগ 7 গুণ 4 আসে হলো 25,714, কিন্তু অ্যান্সার তো 27,000, বিধায় খ নাম্বার অ্যান্সার না। এবার গ দেখো, 3 2 কত হয়? 5। 5 ভাগে 3 দেখো তো হয় কিনা। হ্যাঁ, এটা 27,000 হইছে। আবার 45,000 কে 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করো, দেখবা হবে 18,000। তার মানে কি 27,000 18,000, 27 18, যেহেতু দুইটার লগে মিলছে, বিধায় গ নাম্বারই হচ্ছে অ্যানসার। এই তো তোমাদের যশোর বোর্ড 2019। এবার হচ্ছে বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডে হচ্ছে 2 নাম্বার। 2 নম্বরে ছিল হলো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে 8,000 একক দ্রব্য উৎপাদন করতে কাঁচামাল বাবদ একক প্রতি ব্যয় হয় 50 টাকা এবং মজুরি একক প্রতি ব্যয় হয় 40 টাকা। কারখানা উপরি ব্যয় হচ্ছে 2,80,000 টাকা। যদি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা ধার্য করা হয়, তবে কি চাইছে? তবে পণ্যটির একক প্রতি উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য কত? ওকে, আমরা উৎপাদন ব্যয়গুলির মতো অঙ্কটা করি। প্রথমে হচ্ছে তোমার কাঁচামাল ব্যয়। কাঁচামাল ব্যয় হচ্ছে একক প্রতি 50 টাকা, তাহলে 8,000 একক, তাহলে একক প্রতি 50 টাকা হলে 8,000 এককের দাম কত? গুণ করবে। তারপর হচ্ছে যোগ মজুরি, একক প্রতি 40 টাকা, তাহলে 8,000 এককে কত? গুণ করবা। এই দুইটা যোগ করলে কি পাওয়া যাবে? এই দুইটা যোগ করলে পাওয়া যাবে মুখ্য ব্যয়। এরপরে যোগ করবা কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয় হচ্ছে 2,80,000 টাকা যোগ করবা। যোগ করলে কি পাইবা? উৎপাদন ব্যয়। বা প্রকৃতপক্ষে এটাই হলো মোট ব্যয়, কারণ আর কোনো কিছু নেই। এবার হচ্ছে মুনাফা যোগ করবা। মুনাফা যোগ করলে কি পাবা? বিক্রয় পাবা। এই তো অঙ্ক। এবার আমরা একটু ক্যালকুলেশন করি। প্রথমে কাঁচামাল 1 একক 50 টাকা হলে 8,000 একক কত? 4 লাখ। তারপরে 1 একক 40 টাকা হলে 8,000 একক কত? 3,20,000। যোগ করলে হলো 7,20,000। তার লগে 2,80,000 যোগ 10 লাখ। এবার হলো মুনাফা কি বলছে? মুনাফা বলছে বিক্রয় মূল্যের উপর কয় পার্সেন্ট? বিক্রয় মূল্যের উপর 20%, কিন্তু বিক্রয় নাই। বিক্রয়ের উপর যদি 20% হয়, তাহলে ক্রয়ের উপরে কয় পার্সেন্ট? ওই যে সূত্রটা অ্যাপ্লাই করবা, 100 গুণ 20। 100 বিক্রয় থেকে ক্রয় হতে গেলে কি করতে হয়? বিয়োগ 20। তাহলে 2,000 ভাগ 80 মানে 25%। তাহলে মোট ব্যয়ের 25% হচ্ছে মুনাফা। 10 লাখ গুণ 25%, 10 লাখের 25% করলে কত আসে? 2,50,000। যোগ করলে বিক্রয় হলো 2.5 লাখ, এই 12,50,000। দেখো এটা বুঝছো নাই? বুঝো নাই? কাঁচামাল 1 একক হলো 50 টাকা, তাহলে 8,000 একক কত? 4 লাখ। মজুরি 1 একক 40 টাকা, তাহলে 8,000 একক কত? 3,20,000। যোগ করলে মুখ্য ব্যয়। তার সাথে কারখানা উপরি ব্যয় 2,80,000 যোগ, পাইলাম উৎপাদন ব্যয়। আর কোনো ব্যয় নেই। মুনাফা বলছে বিক্রয়ের 20%, তাহলে মোট ব্যয়ের উপরে কয় পার্সেন্ট? 25%। তাই 10 লাখে 25%, 2.5 লাখ টাকা হলো মুনাফা। যোগ করলাম, পাইলাম বিক্রয় 12,50,000। এবার তোমার কি চাইছে? একক প্রতি। একক প্রতি কি? উৎপাদন ব্যয়। তাহলে 10 লাখ টাকা কত এককের জন্য? 8,000 এককের জন্য। তাহলে একটার জন্য কত? একটার জন্য 125 টাকা। আর একক প্রতি হলো কি চাইছে? বিক্রয় মূল্য 12,50,000।
কত এর জন্য? 8000 এর জন্য। তাহলে একটার জন্য কত? 156.25। দেখো অ্যানসার কত? অ্যানসার হচ্ছে ক নাম্বার অ্যানসার। ক নাম্বার অ্যানসার। দুইয়ের পরে 5 6 7 5 এটা তো বিশাল বড় একটা উদ্দীপক আছে। মনমোল লিমিটেড এই 2018 সালের শুরুতে কলকবজার উদ্বৃত্ত ছিল 80,000। শুরুতে উদ্বৃত্ত ছিল 80,000। সে সারা বছরে আরো 50,000 টাকা নতুন যন্ত্রপাতি ক্রয় করে এবং তার পরিবহন ব্যয় ও সংস্থাপন ব্যয় করে যথাক্রমে 10,000 আর 18,000। নতুন যন্ত্রপাতি মাঝামাঝি সময়ে ক্রয় করা হয়। বছর শেষে আর্থিক হিসাব বিবরণীতে ওই সম্পদের মূল্য ছিল কত? 1,46,100 টাকা বলে, আর বীমা খরচ ছিল 5,000। ওইটা আমাদের আয় বিষয়। তাহলে আমাদের কি চাইছে? 5 এ আয় বিবরণীতে অবচয় কত টাকা। দেখো সম্পদের মূল্য আইছে কত? 80,000, 50,000, 10,000, 18,000 যোগ করলে 1,58,000 টাকা। এখন 1,58,000 টাকা জিনিস হইছে 1,46,100 টাকা। তাহলে কত টাকা কমছে? কমছে হচ্ছে 11,900 টাকা। এটাই হলো তোমার চলতি বছরের অবচয়। 11,900 টাকা মানে হচ্ছে তোমার খ নাম্বার অ্যানসার। আর 6 নম্বরে বলছে কি প্রতিষ্ঠানের বার্ষিক অবচয় ধার্যের হার কত? এখন এই নৈমিত্তিকটায় আসলে কি তোমার অ্যাকুরেট ওরকম ভাবে অ্যানসারটা আর কি বের করা যায় না। তো দেখো আমি একটু বের করছি, সেটা হলো 11,900 টাকা। আমরা অবচয় একটু আগে বের করলাম। 11,900 টাকা টোটাল, 11,900 টাকা টোটাল কত টাকার জন্য? এই 1,58,000 টাকার জন্য। তাহলে 1,58,000 দিয়ে ভাগ, আর বছরের শুরুতে আমার কত ছিল? 80,000। তাহলে 80,000 দিয়ে কি করবা? গুণ। 80,000 দিয়ে কি করবা? গুণ। কারণ 11,900 টাকা অবচয় টোটাল হলো 1,58,000 টাকার জন্য। কিন্তু 1,58,000 টাকা তো আমার দরকার না, আমার দরকার 80,000। এখন প্রশ্ন হচ্ছে, বলতে হবে যে স্যার 80,000 কেন? কারণ এখানে বার্ষিক অবচয় হার চাইছে। আর আজকের অঙ্কে একটা প্যাচ হচ্ছে, একটা সম্পদ কিনছো বছরের শুরুতে, আর আরেকটা সম্পদ মানে বছরের শুরুতে একটা সম্পদ ছিল, আরেকটা সম্পদ হলো সারা বছরে কিনছো। এখন বার্ষিক অবচয় হার তুমি কিভাবে বের করবা? এখানে তোমার ওরকম ভাবে কোনো সিস্টেম আসলে এই অঙ্কে ক্লিয়ার করে বলে নাই যে আগে সম্পদটা ছিল তার উপরে কত টাকা অবচয় বা কেমনে কি, ওরকম ভাবে বলে নাই। সেই কারণে এটা এইভাবে বের করতে হবে। এই যে 11,900 টাকা, এটা তো অবচয়, তাই না? এই 11,900 টাকা অবচয় কতটার জন্য? 1,58,000 টাকার জন্য। বিধায় 1,58,000 দিয়ে ভাগ। আর বছরের শুরুতে ছিল আমার কত? 80,000। বিধায় 80,000 দিয়ে গুণ। তাহলে আমরা বর্তমান বছরে আমরা এই 80,000 টাকা অবচয় আমরা পাইলাম কত? 6,025 টাকা। আর অবচয় হার বের করার সূত্র কি? উপরে বার্ষিক অবচয়, নিচে সম্পদের মূল্য, সাইডে করে 100। তাই 6,025 কে 80,000 দিয়ে ভাগ, সাইডে করে 100। 80 হলো 7.5। মানে এখানে হলো অ্যানসার হচ্ছে 8 আছে। বিধায় 6 এর ক নাম্বার অ্যানসার। এরপরে দেখো হচ্ছে 7 নাম্বার। সাথে কি বলছে? একটি প্রতিষ্ঠানে স্থায়ী ব্যয় হচ্ছে 1,40,000, দত্তাংশ বা অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দেওয়া আছে 40%। যদি কোম্পানি চলতি বছর 1,60,000 টাকা মুনাফা করতে চায়, তাহলে পণ্যটা কত টাকা বিক্রি করতে হবে?
দেখো দত্তাংশের আগে সূত্র কি? দত্তাংশের সূত্র দত্তাংশ অনুপাত। দত্তাংশ অনুপাতের সূত্র কি? উপরে দত্তাংশ নিচে বিক্রয় সাইডে গুণ 100, তাই না? দত্তাংশ সীমা অনুপাত কত পার্সেন্ট দেওয়া আছে? 40%। উপরে দত্তাংশ, দত্তাংশ কিন্তু দেওয়া নাই। দত্তাংশের সূত্র কি? বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয়। না, এই সূত্রটা অ্যাপ্লাই হবে না, অন্যান্য সূত্র অ্যাপ্লাই হবে না। দেখো দত্তাংশ, দত্তাংশের একটা সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় যোগ মুনাফা। আজকের অঙ্কে স্থায়ী ব্যয় দেওয়া আছে কত? 1,40,000। আর আজকের অঙ্কে মুনাফা দেওয়া আছে কত? 1,60,000। তাহলে দত্তাংশ আসে কত? 3 লাখ টাকা। এবার দত্তাংশ অনুপাত এর সূত্র কি? উপরে দত্তাংশ নিচে বিক্রয় সাইডে গুণ 100। উপরে দত্তাংশ পাইলাম 3 লাখ। এখন এমন একটা সংখ্যা বহাইতে হইব যে সংখ্যাটা করলে বহাইলে তোমার দত্তাংশ অনুপাত 40% হয়। তাহলে দেখো প্রত্যেকটা অ্যানসার দিয়ে আমরা একটু দেখি। প্রথম ক নাম্বার যদি অ্যানসার দিতে চাই তাহলে 3 লাখ ভাগ 3.5 লাখ গুণ 100, 85% হয়। এটা না 86% হয় না। এরপরে যদি 4 লাখ দিয়ে করতে চাই তাহলে 3 লাখ ভাগ 4 লাখ গুণ 100 আসে 75%, এটাও আসবে না। এরপর যদি 5 লাখ দিয়ে করি তাহলে 3 লাখ ভাগ 5 লাখ গুণ 100 আসলে 60%, এটাও আসবে না। আর যদি 7.5 লাখ দিয়ে করি আমরা তাহলে 3 লাখ ভাগ 7,50,000 গুণ 100 মানে 40% হয়। বিধায় এটাই হলো অ্যানসার, কারণ 40% ইকুয়াল টু 40% মিলে গেছে। সেখানে বিক্রয় কত? 7.5 লাখ, মানে অ্যানসার হচ্ছে ঘ নাম্বার। এরপরে 7-এর পরে বলছে হলো 2 শেষ, 5 শেষ, 6 শেষ, 7 শেষ। এবার হলো 13, 19, 26, 29 চারটা। 13 নম্বরে কি বলছে? প্রাপ্য হিসাব 10,000 টাকা আদায়যোগ্য নয়, মানে ওনাদের পাওনা। প্রাপ্য হিসাবের পরিমাণ 90,000 টাকা। অনুমান করা হয় যে পরবর্তী বছরে প্রাপ্য হিসাবে 10% আদায় করা সম্ভব নয়। অনুমান করা হয় যে সামনের বছরে প্রাপ্য হিসাবে 10% আদায়যোগ্য নয়, মানে কি? ওটা নতুন আদায় পাওনা সঞ্চিতি। আর যদি অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ 15,000 টাকা হয়, মানে এটা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 15,000 টাকা হয়, তবে অনাদায়ী পাওনা ব্যয় ও প্রাপ্য হিসাবে নগদ আদায়যোগ্য মূল্য কত? দেখো দেনাদার 90,000, তার মধ্যে অলিখিত অনাদায়ী পাওনা, এটা হচ্ছে অনাদায়ী পাওনা, এটা হচ্ছে দেনাদার। তো 90,000 টাকা দেনাদার, তার মধ্যে অনাদায়ী পাওনা কত টাকা? 10,000। 90 থেকে 10 গেলে থাকে কত? 80,000। এরপরে অনাদায়ী পাওনা সঞ্চিতিও বিয়োগ করবা। এই 80,000 এর 10% 8,000। 80 থেকে 8 গেলে থাকে কত? 72,000 টাকা। এটা হলো তোমার নিট দেনাদার। এবার আসি অনাদায়ী পাওনা খরচ। আজকের অঙ্কে অনাদায়ী পাওনা কত? 10, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? 8। 10 8 যোগ করে কত হয়? 18। তার থেকে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বছরের শুরুতে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল 15,000, ওটা কি করবা? বিয়োগ। 18 থেকে 15 গেলে থাকে কত? 3,000। তার মানে অনাদায়ী পাওনা 3,000, দেনাদার হলো 72,000। তার মানে অ্যানসার হচ্ছে তোমার গ নাম্বার অ্যানসার। 13 গেল।
এরপর হলো 19, 26, 29, 19। চলতি যদি চলতি বা কার্যকরী মূলধন ৮৬,০০০ টাকা হয়, চলতি অনুপাত ৫:৩ হয়, তাহলে চলতি সম্পদ কত? এরকম একটা অঙ্ক আমি গত পরশুদিন গতকালকে জানি করাইছিলাম, তখন চলতি যাইছিল। দেখো চলতি অনুপাত, চলতি অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখন চলতি অনুপাত দেওয়া আছে, চলতি অনুপাত দেওয়া আছে কত? ৫:৩, মানে উপরে ৫ নিচে ৩। আর চলতি মূলধন, চলতি মূলধনের সূত্র কি? চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। চলতি সম্পদ ৫, চলতি দায় ৩, ৫ থেকে ৩ গেলে থাকে কত? ২ টাকা চলতি মূলধন। এবার দেখো চলতি মূলধন ২ টাকা হলে চলতি সম্পদ ৫ টাকা। তাহলে চলতি মূলধন ১ টাকা হলে চলতি সম্পদ কত? ৫/২। আর আমাদের চলতি মূলধন কোশ্চেনে দেওয়া আছে কত? ৮৬,০০০। তাহলে ৮৬,০০০ গুণ ৫/২। সরি, গুণ ৫/৩। ৮৬,০০০ গুণ ৫/২। ২,১৫,০০০ টাকা। মানে হচ্ছে খ নাম্বার অ্যান্সার। 19 এর পরে হলো ২৬। ২৬টা একটু পরে বলতেছি। ২৯, ২৯ একটা উদ্দীপক আছে। উষা স্মৃতি সংঘের সদস্য সংখ্যা ১০০ জন। সদস্যরা প্রত্যেকে বার্ষিক ১৫০ টাকা করে চাঁদা প্রদান করে। চলতি বছরের চাঁদা বাবদ মোট প্রাপ্তি হলো ১২,৮০০ টাকা, যার মধ্যে বিগত বছরের বকেয়া চাঁদা ১৯০০, পরবর্তী বছর অগ্রিম চাঁদা ২৮০০ টাকা অন্তর্ভুক্ত আছে। চলতি বছরের চাঁদা মোট কত টাকা হিসাব করতে হবে? এটা তো সিম্পল। চলতি বছরের চাঁদা বলেছে সদস্য সংখ্যা কতজন? ১৫০ জন, ১০০ জন, প্রত্যেকে ১৫০ টাকা করে দেয়। সিম্পল, ১৫০ গুণ ১০০ মানে ১৫,০০০ টাকা অ্যান্সার, গ নাম্বার অ্যান্সার। মাঝখানে যোগ বিয়োগ ওটি হোক, ওটি সমস্যা নাই, কিন্তু যোগ বিয়োগ করে তোমরা দেখা দেবো কত? ১৫,০০০ টাকা দেখা দেবো। বিদায় এটাই হচ্ছে অ্যান্সার, গ নাম্বার। এবার ২৬ নাম্বারটা নৈমিত্তিক হচ্ছে তোমাদের অংশীদারি শীটে দেখবা নতুন অনুপাত বের করার ফর্মালিটি দেওয়া আছে। একটা অঙ্ক দেওয়া আছে, নতুন অনুপাত, ত্যাগ অনুপাত, আর হচ্ছে তোমার লাভ অর্জন অনুপাত। এরকম ৩টে অনুপাতের একদম একটা উদাহরণ দিয়ে সুন্দর মতো ব্যাখ্যা করা দেওয়া আছে অংশীদারি শীটে। তোমরা এই অঙ্কটা খুঁজে পাইবে। তারপর আমি করে দিচ্ছি। ২৬ কি বলছে দেখো, ২৬ নাম্বারটা দেখো আগে। পাপ্পু ও প্রীতম দুইজন অংশীদার, তারা হলো ৩:২ অনুপাতে লাভ লোকসান বন্টন করে নেয়। পাপন ৫/১ অংশ অংশীদার হিসেবে নতুন কারবারে যোগ দিল, তাহলে লাভ লোকসানের নতুন অনুপাত কত? দেখো পাপ্পু আর প্রীতম দুইজনের অনুপাত কত? ৩:২। ৩:২ মানে কত? ৩:২ হলো ৫, ৫-এর ৩, ৫-এর ২। আর নতুন আইছে পাপন। এখন পাপন কত অংশ? ১/৫। একটা চিন্তা করো, পাপন ৫/১ যদি পায়, ৫/৫ অংশের মধ্যে পাপন যদি ৫/১ পায়, তা থাকে কত? ৫/৪ কি থাকে? এখন যেটা করবা, পাপ্পু পাবে অবশিষ্ট অংশ কত? ৫/৪ এর 5/4 এর 5/3 অংশ পাবে। তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, ৫×৫ = ২৫, ৩×৪ = ১২। আবার প্রীতম পাবে 5/4 এর 5/2 অংশ, ৫×৫ = ২৫, ৪×৪ = ৮। তাহলে পাপন পাবে 5/1। এখন প্রশ্ন হচ্ছে হর সবকটা ১ বানাইতে দিব। অগ আছে 25, অর 25, অর 25 বানাইতে দিব। তাহলে 25 বানাইতে হলে কত গুণ করতে হবে? উপরে নিচে 5 গুণ করতে হবে। তাহলে 5×1 = 5, 5×5 = 25। তাহলে আমাদের দাঁড়ায় কত? 12:8:5। এটাই হচ্ছে অ্যানসার, মানে হচ্ছে তোমার ঘ নাম্বার অ্যানসার।
এটা বিস্তারিত শীটে রাখবা, ওইখানে দেওয়া আছে সুন্দর মতো, মানে ওইখানে বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে। আমি একটু শর্ট করে দিলাম কারণ আমাদের ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে এবং আরো অনেক সমস্যা আছে, সেখানে একটু শর্ট করে দিলাম। আর তাছাড়া এটাও তোমাদের যখন অংশীদারি অঙ্ক করাইছি তখন এরকম নৈমিত্তিক আরো প্রায় 2-3 বার বোঝানো হয়েছিল, এবং আশা করি তোমরা অংশীদারি শীটটা বের করলে এই নৈমিত্তিকটা পাইবা। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আবার বললো আমি বুঝে দেবো, তবে এরকম নৈমিত্তিক তোমরা এই টেস্ট পেপারে আরো অনেকবার পাইবা, সমস্যা নেই। তারপর আমি আরেকবার শর্ট ভাবে বুঝাই দিতেছি। পাপ্পু 3, প্রীতম 2, এই হলো 3:2, এটা হলো পুরানো অনুপাত, তাহলে 3-2 যোগ করলে হচ্ছে 5, 5-এর 3, 5-এর 2। পাপন আছে নতুন অংশীদার হিসেবে, ওর অংশ হলো 5/1। যদি 5/1 পাপন পায় তাহলে বাকি অংশ থাকে কত? 5/4 কি ওরা দুইজন পাইবো। এখন পাপ্পু পাইবো 5/4 এর 5/3 অংশ, ক্যালকুলেশন করলাম। আর প্রীতম পাবে 5/4 এর 5/2 অংশ, ক্যালকুলেশন করলাম। তাহলে অরাইলো 25 এর 12, অরাইলো 25 এর 8, কিন্তু অর্থ 5 আছে, হর তো সবাই একবারে দিব, সেখানে উপরে নিচে 5 দিয়ে গুণ করলাম। তার কত দাঁড়ালো? 12:8:5। এই হচ্ছে বরিশাল বোর্ড গেল। এবার 2018 সাল। 2018 সালে 1 2 3 4 5 5টা। 2018 সালের হলো 3 নম্বর। দেখো, সানফ্লাওয়ার কোম্পানি লিমিটেড প্রতিটি 20 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ারে অনুমোদন নিয়ে নিবন্ধিত হলো। প্রতিটি শেয়ার 2 টাকা ওভারে 75% শেয়ার বিক্রয়ের ইস্যুর জন্য ইস্যু করলো, আর কোম্পানি 85% শেয়ার আবেদন গ্রহণ করলো এবং তা যথারীতি বন্টন করলো। এখন তোমার 3-এ কি চাইছে? সানফ্লাওয়ার কোম্পানি লিমিটেডের বিলিখিত শেয়ারের পরিমাণ নির্ণয় করো। শেয়ার মূল্য চাইলে, এটা তো সিম্পল। আমি অনুমোদন পাইছি কত? আমি অনুমোদন পাইছি 1 লাখ শেয়ার, এটা হলো অনুমোদন পাইছি। অনুমোদন পাইছে আর ইস্যু করছি 75% শেয়ার। এই 1 লাখের 75% মানে 75,000 শেয়ার ইস্যু করছি। আর আমি বিলি করছি কত? এই 75,000 এর 85% করছি বিলি, মানে 63,750 টাকা, 50টি শেয়ার। এটি হলো आंसर। মানে অনুমোদন পাইছি যা, মানে 1 লাখ শেয়ার, তার 75% করছি ইস্যু, মানে 75,000। আবার ইস্যু যা করছি তার 85% করছি বিলি, তাহলে 75,000 এর 85% মানে 63,750 টাকা। মানে आंसर হচ্ছে ঘ নাম্বার आंसर। এরপরে হলো 14 তে কি বলছে? নিচের কোনটি তথ্যগুলো আলোকে পরোক্ষ বইতে পরিচালন কার্যক্রমের মাধ্যমে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। পরিচালন মানে নগদ প্রবাহ বিবরণী আর কি। নিট আয় দেওয়া আছে 1,32,000, সেটা হলো নিট লাভ। প্রতি হিসাব বৃদ্ধি, আমরা জানি চলতি আয় বৃদ্ধি পেলে কি করতে হয়? যোগ। মজুদ পণ্য হ্রাস, চলতি সম্পদ হ্রাস পেলে কি করতে হয়? যোগ। আর প্রাপ্য হিসাব বৃদ্ধি, চলতি সম্পদ বৃদ্ধি পেলে কি করতে হয়? বিয়োগ। তাহলে প্রতি হিসাব বৃদ্ধি হলো তোমার গিয়া 10,000 যোগ, মজুদ পণ্য হ্রাস 7,000 যোগ, আর হলো তোমার প্রাপ্য হিসাব বৃদ্ধি 10,000 যোগ বিয়োগ করলে হয় 7,000। নিট আয়ের সাথে 7,000 যোগ করো, 1,32,000 আর 7 যোগ করলে হতো 1,39,000 টাকা। ঘ নাম্বার आंसर। মানে তুমি নগদ প্রবাহ বিবরণী পরিচালন কার্যক্রমের মাধ্যমে অঙ্কটা করবা। তোমার নিট আয় দেওয়া আছে 1,32,000, তার সাথে প্রতি হিসাব বৃদ্ধি, প্রতি হিসাব বৃদ্ধি মানে কি? চলতি আয় বৃদ্ধি পেলে কি করতে হয়? যোগ 10,000। মজুদ পণ্য হ্রাস, চলতি সম্পদ হ্রাস পেলে কি করতে হয়? যোগ 7,000। আর হচ্ছে প্রাপ্য হিসাব বৃদ্ধি মানে চলতি সম্পদ বৃদ্ধি পেলে কি করতে হয়? বিয়োগ 10,000, যোগ বিয়োগ করলে 1,39,000। আর 3টা আছে 19, 20, 21। 19, 20, 21। আগে আমি 21 নাম্বারটা বলতেছি, তারপর 19, 20 আলোচনা করছি। 21 নম্বরে কি বলছে? এ, বি ও সি 3 জন অংশীদার, তাদের লাভ লোকসান বন্টন অনুপাত ছিল 2:2:1। ব্যবসায়ের প্রয়োজনে সি 31 মার্চ 10,000 টাকা ঋণ প্রদান করে। সি এ ঋণের প্রাপ্য সুদ কত? অংশীদারি অঙ্কে ঋণের উপর কোনো সুদের হার না থাকলেও কি 6% সুদ ধরতে হয়, এটা কিন্তু আমরা জানি। তাহলে ঋণ আছে হলো তোমার 10,000, 10,000 6% করো, আসে হলো 600 টাকা। এখন বুঝতে কবে? 31 মাস, মানে মাস তো শেষ, তাই রইল কয় মাস? 9 মাস। তাহলে 600 কে 12 দেয়া ভাগ 9 দেয়া গুণ, মানে 450 টাকা ঋণের সুদ আসে, মানে ক নাম্বার आंसर। মানে 10,000 এর 6% করবে, 1 বছরের সুদ আইবো 12 দেয়া ভাগ 9 দেয়া গুণ। কেন? কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অলরেডি 3 মাস চলে গেছে, তাহলে 12 দেয়া ভাগ 9 দেয়া গুণ করলে আসে 450 টাকা, ক নাম্বার आंसर।
এবার আসি সর্বশেষ কাহিনীতে 19 আর 20 একটা উদ্দীপক আর কি। তো আগে আমি 20 নাম্বারটা শেষ করতেছি, এরপর 19 নাম্বারে আসি। 20 কি বলছে, যদি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 120 টাকা হয় তাহলে দত্তাংশ অনুপাত কত? দেখো দত্তাংশ অনুপাতের সূত্র কি, 20 নাম্বার আগে বলি তারপর 19। দত্তাংশ সীমা সূত্র কি, বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয়। বিক্রয় উদ্দীপকে দেওয়া আছে কত, উদ্দীপকটা একটু পড়ি। এক্স ওয়াই লিমিটেড এর বিক্রয় পরিমাণ 2 লাখ টাকা এবং একক প্রতি বিক্রয় মূল্য 200 টাকা, স্থায়ী ব্যয় 40,000 আর নিরাপত্তা প্রান্ত অনুপাত ছিল 40%। হলে এখন 20 এ বলছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 120 টাকা, তাহলে একক প্রতি বিক্রয় মূল্য হলো তোমার 20 টাকা 200 টাকা আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত টাকা 120 টাকা, বিয়োগ করলে কত হয় 80 টাকা। এবার হলো দত্তাংশ সীমা অনুপাত। দত্তাংশ সীমা অনুপাতের সূত্র কি, উপরে দত্তাংশ সীমা নিচে বিক্রয় 4/100, তাই দত্তাংশ সীমা কত 80, বিক্রয় মূল্য কত 200, 4/100, মানে আমরা সব একক প্রতি টাকা দিয়ে করলাম। 80 ভাগ 200 গুণ 100 মানে 40%, 40% आंसर, মানে 20 এর হচ্ছে তোমার খ নাম্বার आंसर। এবার হচ্ছে সর্বশেষ 19 নাম্বার নৈমিত্তিক। আমরা উদ্দীপকটা আরেকবার আলোচনা করি। এক্স ওয়াই লিমিটেডে বিক্রয় ছিল 2 লাখ, একক প্রতি বিক্রয় মূল্য 200 টাকা, স্থায়ী ব্যয় 40,000 আর নিরাপত্তা প্রান্ত অনুপাত দেওয়া আছে 40%। এখন সমচ্ছেদ বিক্রয় চাইছে 19 এ, এটা চাইলে আমাদের যেহেতু নিরাপত্তা প্রান্ত অনুপাত দেওয়া আছে আমাদের ওই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। নিরাপত্তা প্রান্ত অনুপাত এর সূত্র কি, এর সূত্র হচ্ছে বিক্রয় বিয়োগ সমচ্ছেদ বিক্রয় ডিভাইডেড বাই বিক্রয় 4/100। তাহলে বিক্রয় কোশ্চেনে দেওয়া আছে 2 লাখ, বিয়োগ সমচ্ছেদ বিক্রয় আমাদের বের করতে হবে, বিয়োগ ডিভাইড বাই বিক্রয় হলো 2 লাখ 4/100। এখন এমন একটা জিনিস বসাইতে দিব যাতে নিরাপত্তা প্রান্ত অনুপাত 40% হয়। কেন? কারণ আমাদের কোশ্চেনে নিরাপত্তা প্রান্ত অনুপাত দেওয়া আছে কত 40% দেওয়া আছে। তো আমাদের এমন একটা অ্যামাউন্ট বসাইতে দিব সমচ্ছেদ বিক্রয় যাতে আমাদের নিরাপত্তা প্রান্ত কত হয় 40% হয়। তাহলে আমি প্রত্যেকটা অ্যানসার দিয়ে অ্যানসার করতে দিব। প্রথমে ক নম্বরে ধরি 1 লাখ, যদি 1 লাখ রে ধরি তাহলে 1 লাখ বিয়োগ 1 লাখ আসে হলো 1 লাখ, 1 লাখ রে 2 দিয়ে ভাগ দিলে আসে 50%, তার মানে এটা অ্যানসার হয় না। এরপর খ নাম্বার যদি ধরি 1,20,000, তাহলে 2 লাখ থেকে 1,20,000 গেলে থাকে কত 80,000, 80,000 ভাগ 2 লাখ গুণ 100, হ্যাঁ 40%, বিদায় 1,20,000 টাকাই হলো অ্যানসার। সমচ্ছেদ বিক্রয় হলো 1,20,000, মানে নিরাপত্তা প্রান্ত অনুপাত দেওয়া আছে 40%, তাহলে আমরা দেখি 40% হয় কিনা। বিক্রয় আছে 2 লাখ, বিয়োগ সমচ্ছেদ বিক্রয় আমরা জানি না, ডিভাইড বাই বিক্রয় 2 লাখ 4/100, তাহলে অ্যানসার দিয়ে অ্যানসার বাই করতে হবে। আমরা অ্যানসারে 1,20,000 যদি বসাই তাহলে 2 লাখ থেকে 1,20,000 গেলে থাকে কত 80, 80 রে 2 লাখ দিয়ে ভাগ 4/100 ইকুয়াল টু 40% হয়। নিরাপত্তা প্রান্ত অনুপাত আমাদের মিলে যায়, সেই কারণে সমচ্ছেদ বিক্রয় কত হবে 1,20,000, মানে খ নাম্বার অ্যানসার। এই হচ্ছে কাহিনী। মানে আজকে নৈমিত্তিক প্রবলেমগুলো একটু বেশি ছিল এবং নৈমিত্তিকগুলো বেশিরভাগ একটু ঝামেলাপূর্ণ ছিল। তো এই হচ্ছে কথা। তো তারপরেও সমস্যা নাই, আশা করি বুঝতে পারছো। না বুঝলে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে কালকে আবার বুঝিয়ে দিব, সমস্যা নাই, কারণ আজকে অনেকগুলো নৈমিত্তিক ছিল তো। আর তাছাড়া সত্যি কথা বলতে কি আজকে সময় অনেকটা হয়ে গেছে, দীর্ঘ হয়ে গেছে, যার কারণে একটু তাড়াতাড়ি করছি সবকিছু। সমস্যা নাই, যদি তারপরে এই নৈমিত্তিকগুলোতে যদি কারো কোনো সমস্যা থাকে পুনরায় আবার লিখো, আমি আবার পুনরায় বুঝিয়ে দিব। আর তাছাড়া আগামীকালকে পড়া হচ্ছে ঢাকা বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2017। যাদের যা সমস্যা থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, কালকে আমি ওটা আলোচনা করব। আর এগুলোর মধ্যে যদি সমস্যা থাকে বললো, আমি কালকে আবার বিস্তারিতভাবে আলোচনা করে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্তই।